দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো পলিটি ক্লাস। পলিটি ক্লাসে আমরা আগের ভিডিওতে ইলেকশন কমিশন সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম, তো সেখান থেকে আমরা কন্টিনিউ করি। আজকে আমরা দেখব যে ইলেকশন কমিশনের কাজ কী কী। কাজ বলতে আগের দিন আমরা দেখেছিলাম যে ইলেকশন কমিশন কি কি বা কাদের কাদের ইলেকশন করায়, সেগুলো আমরা জেনেছি। আজকে জানবো তাদের ইলেকশন করানো ছাড়া বা ইলেকশন করানোর সময় আর কি কি কাজ করে সেগুলো আমরা দেখব। ওয়ার্কস মানে কি? কাজ। ইলেকশন কমিশনের কি কি কাজ সেগুলো আমরা দেখব। এক নম্বর কাজ হলো যে ইলেকশন কমিশনের কাদের কাদের ইলেকশন করায় এটা আমরা আগের ভিডিওতে জেনেছি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা এবং বিধান পরিষদ, এগুলোর ইলেকশন করানোর সময় বা ইলেকশন করানোর আর বিভিন্ন যে কাজ সেগুলো সম্বন্ধে আমরা কি আলোচনা করব। দেখো, আদার ওয়ার্কস মানে কি? ওয়ার্কস মানে ইলেকশন কমিশনের কাজ কি কি, ওই সব ইলেকশন করানোর সময় বা ইলেকশন করানোর সময় যেসব যে রেগুলেশনস, রুলস, সেগুলো তৈরি করে কে? আমাদের এই ইলেকশন কমিশন। কীরকম? ইলেকশন কমিশনের কাজ হলো সেট করা। কি সেট করা? ইলেকশনের ডেট এবং টাইম এবং ডিউরেশন। মানে কি? ডেট, টাইম আর ডিউরেশন। কখন ইলেকশন হবে, কতক্ষণ ধরে ইলেকশন হবে বা কতগুলো ফেজে ইলেকশন হবে। যেমন ধরো, তোমরা ভোটের সময় শুনেছো যে 2 দফা ভোট, 5 দফা ভোট, 7 দফা ভোট, এগুলোকে কী বলে? এগুলোকে ইলেকশনের ডিউরেশন বলে। কীরকম ডিউরেশন বা টাইম? মানে কতদিন ধরে ইলেকশন চলবে, কখন ইলেকশন হবে, কবে ইলেকশন হবে, এই সমস্ত কিছু ঠিক করে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই সব কাজের ক্ষেত্রে অন্য কারোর কোনো হস্তক্ষেপ করার অধিকার নেই। মানে কি বললাম? যে ইলেকশন কতদিন ধরে হবে, কতক্ষণ ধরে হবে, কতগুলো দফায় ভোট হবে, এইগুলোতে হস্তক্ষেপ করার অধিকার আর কারো নেই। কার আছে? শুধুমাত্র ইলেকশন কমিশনের এগুলোতে হস্তক্ষেপ করার অধিকার আছে। মানে কি? যে ইলেকশন কমিশন এখানে সম্পূর্ণ স্বাধীন। আমরা আগেই পড়েছিলাম ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বাধীন। তাহলে একটা কাজ কি দেখলাম? যে সেট করা। কি সেট করা? ইলেকশনের ডেট সেট করা, টাইম সেট করা, কতদিন ধরে ইলেকশন হবে, কত দফায় ইলেকশন হবে, এগুলো সমস্ত সেট করা কার দায়িত্ব? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দায়িত্ব। 2 নম্বর কি কাজ? 2 নম্বর কাজ দেখো, 2 নম্বর হলো এই যে ইলেকশনে বিভিন্ন পার্টি লড়াই করে, যেমন বিজেপি, টিএমসি, সিপিএম, আরও বিভিন্ন রকম দল আছে। তো এই যে দলগুলো, মানে তুমি ভোটে লড়ার জন্য যে একটা দল, এটা ঠিক করে কে? কারণ তো তাহলে তো এটা যদি ঠিক না করা হতো তাহলে আমি একটা দল বানাতাম, তোমরা একটা দল বানাতে, বিভিন্ন রকম দল হতো। তুমি বললে আমি আলাদা একটা দল নিয়ে ভোটে দাঁড়াবো, আর একজন বললো আমি আর একটা দল বানিয়ে ভোটে দাঁড়াবো। তো সেভাবে সম্ভব নয়। কারণ কি? দল বানাতে হলে বা তোমারটা দল কিনা, কোনো রাজনৈতিক দল কিনা, তোমার দল তো অনেক রকমেরই হয়। ভালো মানুষের দল, বদমাইশের দল, কত দলই হয়, তাই না? রাজনৈতিক দল। তো তুমি কোনো রাজনৈতিক দল কিনা, সেটা ঠিক করে কে? সেটা ঠিক করা হচ্ছে ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশনের কি কাজ হলো? রিকগনিশন দেওয়া। রিকগনিশন মানে কি? রিকগনিশন মানে হচ্ছে পরিচিতি। রিকগনিশন মানে কি? রিকগনিশন বা পরিচিতি দেওয়া। কাদের পরিচিতি দেওয়া? ইলেকশন। তোমার আমার পরিচিতি দেওয়া ইলেকশন কমিশনের কাজ না। পলিটিক্যাল পার্টি
তুমি কোনো রাজনৈতিক দল কিনা বা ভোটে লড়ার জন্য তুমি উপযুক্ত কিনা এটা তৈরি করে কে বা ঠিক করে কে? এই ইলেকশন কমিশন। মানে কি? মানে তোমার রাজনৈতিক দলটা কীরকম দল, তোমারটা আঞ্চলিক দল নাকি তোমারটা ন্যাশনাল দল? দলেরও কিন্তু অনেক ভাগ আছে, কোনো কোনো আছে আঞ্চলিক দল, কতগুলো আছে ন্যাশনাল দল, সেগুলো আমরা পরে আলোচনা করছি যে কোনগুলো আঞ্চলিক দল কোনগুলো ন্যাশনাল দল। তো রিকগনিশন মানে কি? পরিচিতি দেওয়া। পরিচিতি দেওয়া কার কাজ? ইলেকশন কমিশনের কাজ। কাদের পরিচিতি দেওয়া ইলেকশন কমিশনের কাজ? পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি মানে তোমারটা টিএমসি, যেমন ধরো টিএমসি বা বিজেপি, এরা কীরকম দল? রাজনৈতিক দল, মানে রাজনৈতিক দল তো অবশ্যই, এরা আঞ্চলিক দল নাকি ন্যাশনাল দল, তো এই সব সম্বন্ধে পরিচিতি দেওয়া বা তুমি ভোটে লড়তে পারবে কি না, তোমার দলটা ভোটে লড়তে পারবে কি না, সেটা পরিচিতি দেওয়া কার কাজ? এই ইলেকশন কমিশনের কাজ। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কাজ দেখো, তাহলে দুটো কাজ আমরা দেখলাম। একটা কি, যে ইলেকশন কমিশন ইলেকশনের ডেট, টাইম, ডিউরেশন, মানে কতদিন ধরে কত দফায় ভোট হবে, এগুলো সব কার দায়িত্ব? ইলেকশন কমিশনের দায়িত্ব। অন্য কোনো পলিটিক্যাল পার্টি বা গভর্নমেন্ট কারোর কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। বোঝা গেল? 2 নম্বর কি দেখলাম, যে তোমারটা রাজনৈতিক দল কি না বা তোমারটা কী ধরনের রাজনৈতিক দল, আঞ্চলিক দল নাকি ন্যাশনাল দল, সেগুলো ঠিক করা কার কাজ? ইলেকশন কমিশনের কাজ। আর কি কি কাজ? আর কাজ হচ্ছে কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট মানে কি? যেটাকে বাংলায় বলে আচরণবিধি বা আচারসংহিতা বলে। আচরণবিধি মানে কি? ভোটের সময় তোমার কি কি কাজ, বা কোনো পলিটিক্যাল পার্টির কার কার কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্ট মানে কি বললাম? আচরণবিধি। আচরণবিধি নির্দিষ্ট করে দেওয়া কার কাজ? ইলেকশন কমিশনের কাজ। কার আচরণবিধি? মানে তোমার আমার আচরণবিধি কি? মানে তুমি কি খেতে পারবা, আমি কি খেতে পারবো, এসব ঠিক করে দেওয়া। আমি কিভাবে কি করব, ঘুমাবো না জেগে থাকবো, হাসবো না কাঁদবো, এগুলো কি কাজ ইলেকশন কমিশনের কাজ? না, এগুলো কাজ নয়। আচরণবিধি ঠিক করে দেয় কার আচরণবিধি? পলিটিক্যাল পার্টি এবং ক্যান্ডিডেটদের। যারা ক্যান্ডিডেট মানে কি, যারা ভোটে দাঁড়ায়, তাদের আচরণবিধি এবং সেই দলের আচরণবিধি। সেই দল কি ধরনের আচরণ করবে, নাহলে কী হতো বলো তো? ওই ভোটের আগে যে যাকে পারছে যা খুশি তাই বলছে, যাকে পারছে গালাগালি দিচ্ছে, যা কিছু তাই করছে, একে পিটাচ্ছে ওকে পিটাচ্ছে, এইসবই চলতো। বোঝা গেল? তো সেই কোড অফ কন্ডাক্ট, কোড অফ কন্ডাক্ট মানে কি? আচরণবিধি ঠিক করে দেওয়া। কার আচরণবিধি ঠিক করে দেওয়া ইলেকশন কমিশনের কাজ? পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি প্লাস ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট মানে কি? ওই যে ভোটে দাঁড়ায় তাকে ক্যান্ডিডেট বলে না, যে ভোটে দাঁড়ায়, এই ক্যান্ডিডেটদের এবং পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, সেই পার্টি, যে কোনো পার্টি, সব পার্টি এবং সব ক্যান্ডিডেটদের আচরণবিধি ঠিক করে দেওয়া কার কাজ? ইলেকশন কমিশনের কাজ। বোঝা গেল? 4 নম্বরের কাজটা কি? 4 নম্বরের কাজ হলো যে প্রচার বিধি। মানে কি? ইলেকশনের সময় তুমি কিভাবে প্রচার করবা, কখন প্রচার করবা, প্রচারের ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশনস আছে, সেই সব ঠিক করে দেওয়া কার কাজ? ইলেকশন কমিশনের কাজ। তাহলে ইলেকশন কমিশনের আর একটা কী কাজ দেখলাম, যে প্রচারের ক্ষেত্রে কি বিধিনিষেধ তৈরি করা। প্রচারের বিধিনিষেধ তৈরি করা, পরিষ্কার বাংলায় বলছি, প্রচারের বিধিনিষেধ তৈরি করা কার কাজ? ইলেকশন কমিশনের কাজ। এই যে তোমরা ভোটের সময় দেখেছো যে তুমি এত সময় পর্যন্ত প্রচার করতে পারবা, বা ভোটের 24 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে, 72 ঘন্টা আগে, এই সমস্ত করে দেওয়া কার কাজ? তুমি টিভিতে কি কি প্রচার করতে পারবা, কি কি প্রচার করতে পারবা না, সমস্ত কিছু, মানে ওই বিভিন্ন ভোটের সময় বিভিন্ন অফার দেয় না, এই করব সেই করব, এই সব তুমি কতদূর বলতে পারবা, তোমার কতদূর পাবলিককে ঠকানোর, বলতে গেলে আর কি, পাবলিককে ঠকানোর যে কতদূর সীমা, সেটা নির্দিষ্ট করে দেয় কে? ইলেকশন কমিশন। মানে কি? প্রচারের বিধিনিষেধ তৈরি করে কে?
ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি চায় যে যদি বলে যে তুমি ভোটের যে দিন সেই দিনের থেকে 10 দিন আগে থেকে প্রচার বন্ধ করে দিতে হবে তোমার, তাহলে পলিটিক্যাল পার্টিগুলোতে বন্ধ করে দিতে হবে। তারা কিন্তু কোনো জায়গায় গিয়ে, কোর্টে গিয়ে, পুলিশের কাছে গিয়ে, যেখানে খুশি সেখানে গিয়ে কোনো কিছু করতে পারবে না। কারোর অধিকার নেই সেই সব বিষয়ে হস্তক্ষেপ করা। ইভেন সুপ্রিম কোর্টেরও অধিকার নেই এই ইলেকশন কমিশনের ব্যাপারে হস্তক্ষেপ করা। সেটা আমরা পরে পড়ব, বিভিন্ন আর্টিকেলগুলোতে রয়েছে। তো 4 নম্বরে কি দেখলাম, যে প্রচারের বিধিনিষেধ তৈরি করা কার কাজ? ইলেকশন কমিশনের কাজ। বোঝা গেল? আরও কী কাজ আছে? আরও কাজগুলো হলো, যেমন ধরো কোনো এমপি বা এমএলএ, মানে লোকসভার ভোট হলে হয় এমপি, আর রাজ্যসভার বিধানসভার ভোট হলে হয় কি? এমএলএ। এই এমপি এবং এমএলএ এরা ধরো কেউ ভোটে দাঁড়ালোর পর দেখা গেল বা সে জিতলো বা হারলো সেটা পরের ব্যাপার। তো দেখা গেল কোনো একটা ব্যক্তি জিতে গেলার পর দেখা গেল যে সেই ব্যক্তি সেই এমপি বা এমএলএ কোনো একটা ব্যাপারে তার প্রবলেম রয়েছে। প্রবলেম বলতে কি, মানে কি এমন কোনো জিনিস রয়েছে যাতে তার ক্যান্ডিডেচার বাতিল করা যেতে পারে। মানে কি, তাকে মানে ভোটে দাঁড়াতে গেলে তো বিভিন্ন রকম কিছু বিধিনিষেধ থাকে। কি বিধিনিষেধ থাকে অত আমাদের জানা দরকার, কারণ আমাদের ভোটে দাঁড়ানোর দরকার নেই। যদি কারো তোমাদের ভোটের দাঁড়ানোর ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই জেনে নিও। তো কি বললাম, যে ইলেকশনের সময় এমপি বা এমএলএদের কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে বা এমন কোনো জিনিস ঘটে থাকে যাতে তাদের ক্যান্ডিডেচার বাতিল করা যায়, মানে কি তাদেরকে বরখাস্ত করে দেওয়া যায়, তাহলে সেই বিষয়ে প্রেসিডেন্টকে কি করবে? সলা পরামর্শ দেবে। কি বললাম ব্যাপারটা হলো, কোনো এমপি বা এমএলএর কোনো কার্যের জন্য যদি এমন কোনো কাজ ওনারা করে থাকেন যাতে কি করা যায়, তাদের ক্যান্ডিডেচার বাতিল করা যায়, তাহলে সেই সব বিষয়ে দেখো, ক্যান্ডিডেটদের বাতিল করার অধিকার কিন্তু ইলেকশন কমিশনের নেই। ইলেকশন কমিশনের কাজ হলো কি, প্রেসিডেন্ট এবং গভর্নর, এদের বাতিল করার ক্ষমতা কাদের আছে? প্রেসিডেন্ট এবং গভর্নরদের তারা রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে কি করবে? প্রেসিডেন্ট এবং গভর্নর তাদের ক্যান্ডিডেচার বাতিল করবে। বোঝা গেল? এই সবই হলো ইলেকশনের কমিশনের অন্যান্য কাজ। লাস্টেরটা যেটা বললাম আবার বলি, সেটা হলো কোনো এমপি বা এমএলএ যদি এমন কোনো কাজ করে থাকে বা এমন কোনো তাদের রেকর্ড থেকে থাকে যাতে ধরো তারা লুকিয়ে ভোট করেছে বা তাদের কিছু পাস্ট রেকর্ড আছে বা প্রেজেন্ট রেকর্ড আছে, যেগুলো থাকলে কি এমএলএ বা এমপি ভোটে লড়া যায় না, এমন কোনো কাজ, সেই সব কাজ যদি পরে ধরা পড়ে যে এই পাবলিকটা জিতে গেছে, তা সত্ত্বেও মানে এর কিছু ব্যাড রেকর্ড রয়েছে যাতে কি করা যায়, একে এমপি বা এমএলএ করা যায় না, তাহলে তাকে বাতিল করার অধিকার কিন্তু ইলেকশন কমিশনের নেই। তাদের বাতিল করার, কেউ যদি জিতে যায় তাহলে ইলেকশন কমিশনের তাদের বাতিল করার অধিকার নেই। তাদের মানে তখন কি, তার সে এমপি বা এমএলএ হয়ে গেছে, তাদের বাতিল করার ক্ষমতা আছে প্রেসিডেন্ট বা গভর্নরের। এই প্রেসিডেন্ট বা গভর্নরকে রিপোর্ট দেওয়া যে এর এই রেকর্ড রয়েছে, এতে এর ক্যান্ডিডেচার বাতিল করা যায়, তারপরে গিয়ে কী করবে? প্রেসিডেন্ট বা গভর্নর তাদের ক্যান্ডিডেচার বাতিল করবে। এটা গেল আমাদের ইলেকশন কমিশনের কাজ। এবার আমরা কি করব, আমরা যে আর্টিকেল বলেছিলাম, ইলেকশন কমিশনের আর্টিকেল কত? আর্টিকেল 324 থেকে 329। এই 324 থেকে 329 যে আর্টিকেল, এই আর্টিকেলগুলো নিয়ে আমাদের এখন আলোচনা। প্রত্যেকটা আর্টিকেল কিন্তু ইম্পর্টেন্ট। আমি যেগুলো এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে দেবো, সেগুলো কিন্তু মনে রাখতেই হবে। অন্যগুলো মনে থাক আর না থাক, আমি যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বলবো সেগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ সেগুলো থেকে বারংবার পরীক্ষায় কোশ্চেন আসে। দেখো, আমরা প্রথমে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেল 324-1। এই আর্টিকেল 324-এর না অনেকগুলো ভাগ আছে, 6টা ভাগ আছে। আর্টিকেল 324-এর 1, 2, 3, 4, 5, 6 করে 6টা ভাগ আছে আর্টিকেল 324-এর। আর্টিকেল 324-এর 1 কী বলে? আর্টিকেল 324-এর 1 বলে যে ইলেকশন কমিশনের এস্টাবলিশমেন্ট কি? প্রতিষ্ঠা। ইলেকশন কমিশনের প্রতিষ্ঠা হয় কত?
আর্টিকেল 324(1) এস্টাবলিশমেন্ট অফ ইলেকশন কমিশন। মানে কি, ইলেকশন কমিশনের প্রতিষ্ঠা হয় কততে? আর্টিকেল 324(1). দেখো, তোমাদের যারা একটা পরীক্ষায় কোশ্চেন আসে যে ইলেকশন কমিশনের গঠন কত নম্বর আর্টিকেলে হয়, বা ইলেকশন কমিশন সম্বন্ধে কত নম্বর আর্টিকেলে বর্ণনা করা আছে। আমরা কি জানি, ইলেকশন কমিশন হচ্ছে আর্টিকেল 324 থেকে 329। তাহলে কি তুমি এটা বলবা? তাহলে পরীক্ষায় এটা অপশানে নেই যে ইলেকশন কমিশনের বর্ণনা কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে আছে। দেখা গেলো একটা করে আর্টিকেল রয়েছে, 323, 24, 25, 26, 27 এরকম রয়েছে। তখন তোমরা কি করবা? ইস্টাবলিশমেন্ট অফ ইলেকশন কমিশন মানে কি, ইলেকশন কমিশনের প্রতিষ্ঠা হয় কত? আর্টিকেল 324(1). যদি এই কোশ্চেনটা পরীক্ষায় আসে যে ইলেকশন কমিশনের গঠন আমাদের কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে আছে, একটাই উত্তরটা কি? আর্টিকেল 324। তখন এই 24-এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 28, 29 এরকম কিচ্ছু না, কিন্তু ওগুলো ইলেকশন কমিশন সম্বন্ধিত আর্টিকেল, কিন্তু অন্য কিছু বলে। ইলেকশন কমিশনের গঠন যদি বলে, বা কত নম্বর আর্টিকেলে ইলেকশন কমিশনের গঠন হয়, বা কত নম্বর আর্টিকেলে ইলেকশন কমিশন সম্বন্ধে বর্ণনা করা আছে আমাদের কনস্টিটিউশনে, তখন অ্যান্সারটা কী হবে? আর্টিকেল 324। আর এরপরেও যদি ভাগ করে বা ভেতরের কোশ্চেন দেয়, তখন আমরা পরের বিভিন্ন আর্টিকেলগুলো আছে সেগুলো নিয়ে কোশ্চেন ডিরেক্ট ওরা বলে দেবে। যদি ডিরেক্ট কোশ্চেন দেয়, বারবার করে বলছি, কারণ এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে যে ইলেকশন কমিশনের গঠন কত নম্বর আর্টিকেলে আছে। উত্তর একটাই, কি? আর্টিকেল 324। 324-এর 1ও যা, 324ও তাই। 324-এর 1ও যা, 324ও তাই। আর্টিকেল 324 কি বলে? ইলেকশন কমিশনের কথা বলে। আর্টিকেল 324 থেকে 329ই কিন্তু ইলেকশন কমিশনের কথা বলে, কিন্তু সেগুলো অপশানে থাকে না, অপশানে একটাই থাকে, কি? আর যদি আর্টিকেল 324 থেকে 29, 323 থেকে 27 এরকম বলে দেয়, তাহলে তো তোমরা বলতেই পারবা যে আর্টিকেল 324 থেকে 29, কিন্তু তাহলে একটা আর্টিকেল আছে। তখন কি বলবা? তখন বলবা হচ্ছে আর্টিকেল 324। তাহলে আর্টিকেল 324-এর 1 কি দেখলাম আমরা? আর্টিকেল 324-এর 1 দেখলাম যে ইলেকশন কমিশনের এস্টাবলিশমেন্ট বা ইলেকশন কমিশনের প্রতিষ্ঠার কথা বলে কত? আর্টিকেল 324-এর 1 বা 324। এবার হচ্ছে আর্টিকেল 324-এর 2। আর্টিকেল 324-এর 1 কি দেখলাম? এস্টাবলিশমেন্ট অফ ইলেকশন কমিশন মানে কি? ইলেকশন কমিশনের প্রতিষ্ঠা। আর্টিকেল 324-এর 2 কি বলে? আর্টিকেল 324-এর 2 বলে স্ট্রাকচার। কি বলে? স্ট্রাকচার অফ ইলেকশন কমিশন। এটা ভালো করে বুঝবে। স্ট্রাকচার মানে কি? কাঠামো। স্ট্রাকচার মানে কি? কাঠামো। ইলেকশন কমিশনের প্রতিষ্ঠা হয় আর্টিকেল 324-এর 1 বা 324। এবার হচ্ছে ইলেকশন কমিশনের গঠন কি করে হবে? দেখো, ইলেকশন কমিশন গঠন আর ইলেকশন কমিশনের গঠন ব্যাপারটা কিন্তু আলাদা। ইলেকশন কমিশনের গঠন বা স্ট্রাকচার মানে কি? কাদের নিয়ে কিভাবে ইলেকশন কমিশন গঠন হবে, বা কতজনকে নিয়ে ইলেকশন কমিশন গঠন হবে, সেটা হচ্ছে আর্টিকেল 324-এর 2। আর্টিকেল 324-এর 2 কি বলে? স্ট্রাকচার অফ ইলেকশন কমিশন। স্ট্রাকচার মানে কি? কাঠামো। কাঠামো বলতে কি? কতজন লোক নিয়ে ইলেকশন কমিশন গঠন হবে। দেখো, ইলেকশন কমিশন কতজন লোক নিয়ে গঠন হবে আমাদের কনস্টিটিউশনে ইন্টারেস্টিং বিষয় যে ইলেকশন কমিশন কতজন লোক নিয়ে গঠন হবে, এটা আমাদের কনস্টিটিউশনে কিন্তু বর্ণিত নেই। আমাদের কনস্টিটিউশনে কি নেই? বর্ণিত নেই। মানে কি? আমাদের কনস্টিটিউশনে কোনো লেখা নেই যে কতজনকে নিয়ে ইলেকশন কমিশন গঠন হবে। তাহলে কি করে হবে? তাহলে তো যে খুশি সে ঢুকে পড়তে পারে, তাই না? তো মানে যতজন খুশি, যার ইচ্ছা হলো প্রধানমন্ত্রী বা কেউ যাদের পাওয়ার বেশি, তারা বললো আমি ইলেকশন কমিশনে ঢুকবো, আমি ইলেকশন কমিশনে ঢুকবো। কারণ আমাদের কনস্টিটিউশনে তো বর্ণনাই নেই যে ইলেকশন কমিশনে কতজন লোক থাকবে, তাই না? তো সেরকম কিন্তু হয় না। যদিও আমাদের কনস্টিটিউশনে বর্ণনা নেই, কিন্তু তা সত্ত্বেও একটা কথা লেখা আছে। কি কথা লেখা আছে? যে এই কতজন লোক নিয়ে ইলেকশন কমিশন গঠন হবে, এটা ঠিক করবে কে?
প্রেসিডেন্ট। এটা ঠিক করবে কে? প্রেসিডেন্ট। ব্যাপারটা বোঝা গেল? আবার বলি যে ইলেকশন কমিশন কতজন লোক নিয়ে গঠন হবে এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে নেই। আমাদের কনস্টিটিউশনে বর্ণনা করা নেই যে কতজন ইলেকশন কমিশন নিয়ে গঠন হবে বা কতজন নিয়ে ইলেকশন কমিশনে গঠন হবে। এই ইলেকশন কমিশন কতজন লোক নিয়ে গঠন হবে এটা ঠিক করে কে? এটা ঠিক করার দায়িত্ব হলো প্রেসিডেন্টের। মানে কি? প্রেসিডেন্টের খুশি মতো প্রেসিডেন্ট যতজনকে চাইবে ততজনকেই ইলেকশন কমিশন হিসাবে নিয়োগ করতে পারবে। একজন থাকবে চিফ ইলেকশন কমিশন এবং বাকি যতজন থাকবে তার সঙ্গে কতজন থাকবে সব কিছুই ঠিক করে কে? প্রেসিডেন্ট। সব কিছুই ঠিক করে কে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ঠিক করে যে একজন থাকবে চিফ ইলেকশন কমিশনার এবং বাকি ইলেকশন কমিশনার থাকবে কতজন সেটা ঠিক করে কে? প্রেসিডেন্ট। এটা গেল আর্টিকেল 2। কিন্তু আর্টিকেল 2 এখানেই শেষ নয়, আরও আছে। কীরকম? আমাদের ইলেকশন কমিশন যখন গঠন হয়েছিল, কবে গঠন হয়েছিল? আশা করি তোমরা সবাই জানো যে 1950 সালের 25শে জানুয়ারি। 1950 সালের 25শে জানুয়ারি। দেখো, এই 1950 সালের 25শে জানুয়ারি এই ইলেকশন কমিশন গঠন হয় বলে 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। ইম্পর্টেন্ট কিন্তু, যদিও তোমাদেরকে এটা পরে বলতাম, আগেই বলে দিলাম যে এই 25শে জানুয়ারি ইলেকশন রিলেট করতে পারছো আশা করি, যে তোমরা পড়েছো যে 25শে জানুয়ারি কি হয়? ন্যাশনাল ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। কেন পালন করা হয় ন্যাশনাল ভোটার্স ডে 25শে জানুয়ারি? কেন পালন করতে গেলাম? এই ইলেকশন কমিশনের যে প্রতিষ্ঠার যে ডেটটা, সেই ডেটটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই 25শে জানুয়ারি কি করা হয়? ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা সবাই লিখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর আসে পরীক্ষায়। এবার আমরা কি দেখলাম যে ওই 1950 সালের 25শে জানুয়ারি ইলেকশন কমিশনের গঠন হয়। তখন কি হয়েছিল? তখন ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশনার, মানে কি? ইলেকশন কমিশনের যে হেড তাকে বলা হয় ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশনার। যখন 1950 সালে এই ইলেকশন কমিশনের গঠন হয় তখন ইলেকশন কমিশনার কতজন ছিল? কতজন ছিল? একজনই ছিল। কতজন ছিল? একজন ছিল। এই 1950 সাল থেকে 1989 সাল পর্যন্ত, কত সাল পর্যন্ত? 1950 থেকে 1989 সাল পর্যন্ত একজনই ইলেকশন কমিশনার ছিল। কতজন ইলেকশন কমিশনার ছিল? একজনই ইলেকশন কমিশনার ছিল 1989 পর্যন্ত। 89 সালে কি হয়? এই ইলেকশন কমিশনার যে কতজনকে নিয়ে গঠন হবে এটার একটু চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? এটা সবই নির্ভর করে কার উপরে? প্রেসিডেন্টের উপরে। 1989 সালে কি হয়? 1989 সালে একজন চিফ ইলেকশন কমিশনার তৈরি হয়। চিফ সিইসি মানে কি? চিফ ইলেকশন কমিশনার। চিফ মানে কি? প্রধান। চিফ বা মুখ্য। চিফ ইলেকশন কমিশনার থাকে একজন, প্লাস এর সঙ্গে এই একজন তো ছিলই, একজন তো আগেও ছিল 1950 থেকে 89 সাল পর্যন্ত। 89 সালে কি হয়? একজন চিফ কমিশনার তৈরি হয়, চিফ ইলেকশন কমিশনার, সঙ্গে দুজন ইলেকশন কমিশনার। ইলেকশন কমিশনার কি বললাম? 89 সালে কি হয়? একজন চিফ ইলেকশন কমিশনার তৈরি হয়, সঙ্গে কি হয়? আরও দুজন বেড়ে যায়। আরও দুজন বেড়ে যায়। দুজন বেড়ে গিয়ে টোটাল কতজনের হয়? টোটাল 3 জনের হয়। টোটাল 3 জনের হয়। তাহলে কোশ্চেনটা কি হলো যে আমাদের ইলেকশন কমিশনে প্রথম কত সালে 3 জনের হয়? আমাদের ইলেকশন কমিশন প্রথম কত সালে 3 জনের হয়? সালটা কত? 1989। এটা বোঝা গেল। এরপরে কি হয়? 1990 সালে, এর ঠিক পরের বছরে, এর ঠিক পরের বছরে 1990-তে
1990 সালে কি হয়, এই 3 জন থেকে আবার বাতিল করা হয়। 3 জন থেকে কি হয়ে যায়, আবার একজনে চলে আসে, আবার একজনে চলে আসে। 1990 সালে এই 3 জনের যে সংগঠন, ইলেকশন কমিশনের যে সদস্য সংখ্যা, এটা 3 জন থেকে কমে গিয়ে আবার কতজনে চলে আসে, একজনে চলে আসে। আর এই ইলেকশন 1990 সালে এই যে একজন ইলেকশন কমিশনার হয়, এই 1990 সালে একজন ইলেকশন কমিশনার কে হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা জানো যে এই 1990 সালে যে ইলেকশন কমিশনার আবার একজনের হয়ে যায়, তখন কে ইলেকশন কমিশনার হয়েছিল, তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কিন্তু আশা করি তোমরা সবাই জানো। এরপরে কি হয়, 1993 সালে 1993 সালে আবার কি হয়, আবার ওই ইলেকশন কমিশনটা 3 জনের হয়ে যায়। কতজনের হয়ে যায়, আবার 3 জনের হয়ে যায়। কি সিস্টেমে, ওই একজন সিইসি চিফ ইলেকশন কমিশনার প্লাস 2 জন কি হয়ে যায়, ইলেকশন কমিশনার। এই 93 সালের পর থেকে টিল নাও এখনো পর্যন্ত ইলেকশন কমিশন কতজনের আছে, 3 জনেরই আছে। কতজনের আছে, 3 জনেরই আছে। 1993 সালের পর থেকে প্রথমে আমরা কি দেখলাম, 1950 থেকে 89 পর্যন্ত একজনের, 89তে গিয়ে 3 জনের হলো, আবার 90তে গিয়ে চেঞ্জ হয়ে একজনের হলো, আবার কি হলো 93তে গিয়ে চেঞ্জ হয়ে কতজনের হয়ে গেল, 3 জনের হয়ে গেল। ভাগটা কীরকম, একজন চিফ ইলেকশন কমিশনার আর 2 জন হচ্ছে ইলেকশন কমিশনার। তাহলে আবার কতজনের হয়ে গেল ইলেকশন কমিশন, 3 সদস্যের ইলেকশন কমিশন হয়ে গেল। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। এখনও পর্যন্ত আমাদের এটা 2021 সাল, 93 থেকে 2021 সাল পর্যন্ত এখনও পর্যন্ত কতজনের আছে, 3 জনেরই আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। এরপর থেকে আমরা কি করব, আরও যে বিভিন্ন আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা আর্টিকেল কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা আর্টিকেল সম্বন্ধে হয়তো পরীক্ষায় আসে না, সমস্ত আর্টিকেল সম্বন্ধে তার পরীক্ষায় আসে না, কিন্তু আসবে না এরকম কোনো মানে নেই। আর প্রত্যেকটা আর্টিকেল জ্বালান, বিশেষ করে আমি আগেই বলেছি, বারবার বলে আমি একটা কথা, শুধুমাত্র পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে পড়াশোনা করলে হয় না। জীবনে কিছু শিখতে হলে, কিছু জানতে হলে পড়াশোনা করতে হয়, যে কোনো পড়াশোনা। একটা রাস্তায় পেপার কুড়িয়ে পেলেও তার সেটা পড়া উচিত, সেটা পড়লে সেখান থেকে জ্ঞান অর্জন হয়। তো আর এই পলিটি সম্বন্ধে, জিওগ্রাফি সম্বন্ধে জ্ঞান অর্জন করাটা বা জ্ঞান থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আমরা ভারতবর্ষে থাকি, ভারতবর্ষে কটা রাজ্য এটাই যদি কেউ না জানে, কটা ইউনিয়ন টেরিটরি এটাই যদি কেউ না জানে, এটা লজ্জাজনক ব্যাপার, তাই না? তো এই পলিটি জানাটা, মানে ইভেন এই পলিটি না জানলে কী হবে, তুমি তোমার বাপ কাকাদের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গেও মানে কি করতে পারবে না, দুটো তর্ক করতে পারবে না, বা দুটো আলোচনা করতে পারবে না। তর্ক করাটা ঠিক নয়, তর্ক করা উচিত অবশ্যই, কিন্তু সেটা গঠনমূলক হওয়া উচিত। তো এবং তার মধ্যে শালীনতা বজায় থাকা উচিত, এবং কেউ সিনিয়র হলে তার সম্মান বজায় রাখা উচিত। কেউ ভুল করতেই পারে, তাই না? তো সেই জন্যই কি পড়াটা, পলিটি পড়াটা, জিওগ্রাফি পড়াটা, এগুলো সবই প্রত্যেকটা বিষয়ই পড়াই খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে আমরা কি করব, এর পরের যে আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো সম্বন্ধে আলোচনা করব। টিল দেন, গুড বাই।